নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। ভাবুন তো, একটা দেশ যাকে গত 40 বছর ধরে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলো নিষেধাজ্ঞার শেকলে বেঁধে রেখেছে, যাদের অর্থনীতি ধুঁকছে, যাদের আকাশসীমা অরক্ষিত বলে মনে করা হয়, অথচ 2026 সালে দাঁড়িয়ে খোদ আমেরিকাও এই দেশটির দিকে বন্দুক তাক করার আগে 100 বার ভাবছে। কিন্তু কেন? কি এমন জাদুকাঠি আছে ইরানের হাতে? চলুন আজকের এই প্রতিবেদনে সেই রহস্যের একদম গভীরে যাই। আজ আমরা জিওপলিটিক্সের এমন একটা চ্যাপ্টার খুলব যেটা ছাড়া মধ্যপ্রাচ্যের রাজনীতি বোঝা অসম্ভব। দেখুন, বিশ্ব রাজনীতিতে ইরান এখন এমন এক খেলোয়াড় যাকে আপনি পছন্দ করতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু ইগনোর বা উপেক্ষা কোনোভাবেই করতে পারবেন না। সব মিলিয়ে তেহরান এখন ওয়াশিংটনের চোখে চোখ রেখে কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ইরানের সেই ক্ষমতা আছে যা দিয়ে তারা আমেরিকা বা ইসরায়েলের মতো টেকনোলজিক্যাল জায়েন্টদের সাথে টক্কর দিতে পারে? আজ আমরা ইমোশন দিয়ে নয়, হার্ড ফ্যাক্টস, ডেটা এবং 2026 সালের লেটেস্ট গ্রাউন্ড রিপোর্ট দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব। দেখুন, জিওপলিটিক্সে একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। গত 20-25 বছর ধরে পশ্চিমা বিশ্ব ইরানকে আধুনিক এয়ারফোর্স তৈরি করতে দেয়নি। ফলে ইরান তাদের পুরো ফোকাস শিফট করেছে মিসাইল প্রোগ্রামে। আর আজ 2026 সালে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, ইরান গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল আর্সেনাল। আসল খেলাটা কিন্তু এখানেই। অনুমান করা হচ্ছে ইরানের হাতে বর্তমানে 3000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। সেজ্জিল এবং খুররামশর মতো মিসাইল, এগুলোর রেঞ্জ কত জানেন? 2000 থেকে 3000 কিলোমিটার। অর্থাৎ তেহরানে বসে একটা বোতাম টিপলে সেই মিসাইল অনায়াসেই তেল আবিব, রিয়াদ, এমনকি দক্ষিণ ইউরোপের যে কোনো আমেরিকান ঘাঁটিতে গিয়ে আঘাত আনবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এগুলো এখন আর ওই আগের মতো লক্ষ্যভ্রষ্ট হয় না। ইরানের মিসাইল টেকনোলজি এখন একদম পিন পয়েন্ট অ্যাকুরেসি অর্জন করেছে। 2025 সালের জুনে ইসরায়েলের উপর যে হামলা হয়েছিল, সেখানে আমরা দেখেছি বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমও কীভাবে হিমশিম খেয়েছে। যখন আপনি একসাথে শত শত মিসাইল ছুড়বেন, তখন পৃথিবীর কোনো ডিফেন্স সিস্টেমই আপনাকে 100% সুরক্ষা দিতে পারবে না। কিন্তু এর থেকেও বড় চমক আছে। ইরান জানে যুদ্ধের শুরুতেই আমেরিকা তাদের মিসাইল লঞ্চ প্যাডগুলো ধ্বংস করার চেষ্টা করবে। তাই তারা তৈরি করেছে মিসাইল সিটি। মাটির প্রায় 500 মিটার গভীরে পাহাড়ের নিচে সুড়ঙ্গ করে তারা মাইলের পর মাইল জুড়ে মিসাইল মজুত করে রেখেছে। আমেরিকার বাংকার বাস্টার বোমা দিয়েও এই মাটির এত গভীরে থাকা শহর ধ্বংস করা প্রায় অসম্ভব। অর্থাৎ প্রথম ধাক্কায় ইরানকে ধ্বংস করা তো দূরের কথা, তাদের পাল্টা আঘাতের জন্য শত্রুকে প্রস্তুত থাকতে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। আধুনিক যুদ্ধ কি শুধু দামি ফাইটার জেট দিয়ে হয়? ইরান প্রমাণ করে দিয়েছে, না, হয় না। ইরানের ড্রোন প্রোগ্রাম, বিশেষ করে তাদের শাহেদ সিরিজ, যুদ্ধের সংজ্ঞাটাই বদলে দিয়েছে। ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি এই ড্রোনগুলোর বিধ্বংসী ক্ষমতা। এখন ভাবুন তো, আমেরিকার একটা অত্যাধুনিক যুদ্ধজাহাজের দাম $1 বিলিয়ন, আর ইরানের একটা ড্রোনের দাম হয়তো 20 থেকে 50,000 ডলার। ইরান যদি এখন ঝাঁক বেঁধে আক্রমণ চালায়, অর্থাৎ একসাথে 100-200 ড্রোন আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের দিকে ধেয়ে আসে, তবে আমেরিকার উন্নত র্যাডার সিস্টেমও কনফিউজ হয়ে যাবে। তারা কটা মারবে? 10টা, 20টা, 50টা? বাকিগুলো গিয়ে যদি জাহাজে আঘাত করে, তবে $1 বিলিয়ন ক্ষতি নিশ্চিত। আমেরিকা ভালো করেই জানে মধ্যপ্রাচ্যের সমুদ্রে তাদের বিশাল বিশাল যুদ্ধ জাহাজগুলো আসলে ইরানের এই সস্তা ড্রোনগুলোর কাছে সিটিং ডাক বা সহজ লক্ষ্যবস্তু হয়ে আছে। এটাই হলো ইরানের যুদ্ধের কৌশল, কম খরচে শত্রুর বিশাল ক্ষতি করা। এবার আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, ভূগোল বা জিওগ্রাফি। অনেকেই বলেন আমেরিকা ইরাক বা আফগানিস্তানে হামলা করতে পারলে ইরানে কেন পারবে না? দর্শক, মনে রাখবেন, ইরান ইরাক নয়, আফগানিস্তানও নয়, ইরান হলো ইরান। ইরানের ম্যাপটার দিকে তাকালে দেখবেন এটা একটা প্রাকৃতিক দুর্গ। এর 3 দিকে বিশাল পাহাড়, জগ্রস এবং আলবোর্ডস পর্বতমালা, উত্তরে ক্যাস্পিয়ান সাগর আর দক্ষিণে পারস্য উপসাগর। এই পাহাড়ি এলাকায় আমেরিকার মতো ভারী সামরিক বাহিনীর ট্যাঙ্ক বা সাজোয়া যান নিয়ে ঢোকা মানে হলো মৃত্যুকূপে প্রবেশ করা। আফগানিস্তানে আমেরিকা পাহাড়ের যুদ্ধে মার খেয়েছিল, আর ইরানের পাহাড়গুলো আরও দুর্গম, আরও বিশাল। এখানে গ্রাউন্ড ইনভেনশন বা সেনাবাহিনী নামানো আমেরিকার জন্য দুঃস্বপ্ন হবে। তার চেয়েও বড় কথা, স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের তেলের লাইফলাইন। পৃথিবীর প্রায় 20% তেল এবং গ্যাস এই সরু জলপথ দিয়ে যায়, আর এই জলপথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের। ইরান বারবার হুমকি দিয়েছে, আমাদের উপর হামলা হলে আমরা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেব। একবার ভাবুন তো, যদি এই পথ বন্ধ হয়ে যায়,
বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে? $200, $300 প্রতি ব্যারেল। এর ফলে ইউরোপ এবং আমেরিকার অর্থনীতিতে যে ধস নামবে তা সামলানো কোনো সরকারের পক্ষেই সম্ভব হবে না। গ্লোবাল ইকোনমির এই অক্সিজেন লাইন ইরানের হাতের মুঠোয়। আমেরিকা ইরানে বোমা ফেলতে পারে, কিন্তু নিজের অর্থনীতি ধ্বংস করে, সেই ঝুঁকি তারা নেবে কি? তাহলে প্রশ্ন হলো, এত কিছু জেনেও আমেরিকা কি করছে? ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। 2026 সালে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে ইরানের সাথে সরাসরি যুদ্ধ মানে হলো ওই মৌমাছির চাকে ঢিল মারা। হাত তো ফুলবেই, সাথে বিষের জ্বালায় অস্থির হতে হবে। আমেরিকার মিলিটারির শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই, তারা চাইলে ইরানকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, কিন্তু সেই জয়ের মূল্য হবে অনেক 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 চড়া। এজন্যই ট্রাম্প এবং তার পরামর্শদাতারা যেমন স্টিভ উইটকফ যুদ্ধের বদলে ডিল বা ব্যবসায়িক চুক্তির কথা বলছেন। তারা চাইছেন অর্থনৈতিক চাপে ফেলে, ভয় দেখিয়ে, স্যাংশন দিয়ে ইরানের কোমর ভেঙে দিতে, যাতে ভেতর থেকে জনগণ বিদ্রোহ করে এবং সরকারের পতন হয়। সরাসরি মিসাইল না ছুড়ে ইরানের ভেতরে অসন্তোষের আগুন জ্বালিয়ে দেওয়াই এখন আমেরিকার প্রশাসনের প্রধান কৌশল। আচ্ছা, এতক্ষণ তো ইরানের শক্তির কথা বললাম, কিন্তু আমি যদি বলি সব ঠিক আছে, তবে সেটা হবে মিথ্যাচার। সিরিয়াসলি বলুন তো, সব কি এতই পারফেক্ট? না। 2026 সালে ইরানের অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। প্রথমত, তাদের অর্থনীতি ধুঁকছে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে সাধারণ মানুষ সরকারের উপর বেশ ক্ষুব্ধ। আমরা দেখেছি কিভাবে হাজার হাজার মানুষ ইরানের রাস্তায় নেমে নিজস্ব সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। একটা দেশ যখন ভেতর থেকে নড়বড়ে হয়, তখন বাইরের শত্রুর সাথে লড়াই করা আরও কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, ইরানের বিমান বাহিনী, এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাদের কাছে এখনও সেই 40-50 বছরের পুরনো F-14 টমক্যাট বা MiG-29 বিমান রয়েছে। আধুনিক F-35 বা র্যাপ্টারের সামনে এগুলো কিছুই না। আকাশের ডগ ফাইটে ইরান আমেরিকার সামনে 10 মিনিটও টিকবে না। অনেকেই জানতে চান ইরানের সেনাবাহিনীর লোকবল কত। চলুন একদম সহজ অঙ্কে বুঝিয়ে দিই। দেখুন, ইরানের সামরিক বাহিনী মূলত 2 ভাগে বিভক্ত। 1, রেগুলার আর্মি, এদের কাজ বর্ডার পাহারা দেওয়া, সদস্য সংখ্যা প্রায় 4,20,000। 2, IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এটাই হলো আসল শক্তি। এদের সদস্য প্রায় 1,90,000, কিন্তু ক্ষমতা অপরিসীম। এদের নিজস্ব নেভি আছে, এয়ারফোর্স আছে, মিসাইল এদের হাতে, এমনকি দেশের অর্থনীতিও এরা নিয়ন্ত্রণ করে। আমেরিকা এদেরকেই সবচেয়ে বেশি ভয় পায়। এর সাথে আছে বাসিজ বাহিনী, এরা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক। যুদ্ধের সময় ইরান এদের লাখ লাখ সদস্যকে রাস্তায় নামিয়ে দিতে পারে। অর্থাৎ ম্যান পাওয়ার বা জনবলের দিক থেকে ইরান পিছিয়ে নেই, কিন্তু আধুনিক যুদ্ধে শুধু মানুষ দিয়ে যুদ্ধ জেতা যায় না, প্রযুক্তি লাগে। আর সেই প্রযুক্তিতে ইরান ড্রোন আর মিসাইল দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করেছে। এখন ভিডিওর এই প্রান্তে এসে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার। দেখুন, ইরান অপরাজেয় নয়, আবার ইরান কোনো সহজ লক্ষ্যবস্তুও নয়। আমেরিকা যদি তার সর্বশক্তি দিয়ে সাথে আরও 4-5টা ইউরোপিয়ান কান্ট্রিকে নিয়ে ইরানের উপরে হামলা চালায়, ইরান হয়তো শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। কিন্তু শেষ হওয়ার আগে তারা ইসরায়েল এবং আমেরিকার যে পরিমাণ ক্ষতি করবে তা পূরণ করতে কয়েক দশক লেগে যাবে। ইরানের স্ট্র্যাটেজি খুব সিম্পল, আমি ডুবলে তোমাকেও নিয়ে ডুববো। আর এই ভয়ই আজকে ইরানকে আমেরিকার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে। ইরানে বড় কিছুই করতে যাচ্ছে আমেরিকা, আর এই ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কি শুধুই গর্জন দিয়েছেন? না, ইতোমধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিধ্বংসী USS আব্রাহাম লিঙ্কন রণতরী পাঠিয়েছেন। সেটিও চলছে সিগন্যাল বন্ধ করে। তেহরানে যে সত্যি বড় কিছুই হতে যাচ্ছে তার ইঙ্গিত মিলছে মধ্যপ্রাচ্যে বিশ্বের বড় বড় বিমান সংস্থাগুলোর ফ্লাইট বন্ধের হিড়িকে। তবে এবার কি খামেনির বিপ্লবী শাসনের অবসান ঘটতে যাচ্ছে? সেই ঝাঁপি খুলতেই এই বিশ্লেষণ। দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন বক্তব্যের পরই মার্কিন কর্মকর্তারা জানিয়ে দিয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, স্ট্রাইক গ্রুপ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছবে। আর এ নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখনই উত্তপ্ত হয়ে ওঠে তখনই অঞ্চলে মার্কিন রণতরী পাঠিয়ে দেয় আমেরিকা। হুঁশিয়ারি কিংবা নজরদারিতেই বারবার থেমে গেছে রণতরীগুলি, কিন্তু এবারের পরিস্থিতি তো আলাদা। কদিন আগেই তো ইরানের ঘনিষ্ঠ বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে মার্কিন বাহিনীর এলিট বাহিনী ডেল্টা গ্রুপ। এই অপারেশনের আগে দক্ষিণ ক্যারিবীয় সাগরে ঘাঁটি গেড়েছিল আমেরিকা। রণতরী আর ফাইটার জেট পাঠিয়ে অনুশীলন সেরেছিল মার্কিন বাহিনী। আর সে কারণে বড় শঙ্কা উকি দিচ্ছে মাদুরোর পর কি
এবার খামেনির পালা। ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী ইরানের কতটা ক্ষতি করতে পারবে? তার চেয়েও বড় কথা, এই রণতরীতে কি এমন আছে যা নিয়ে বড় কিছুর আশঙ্কা দেখা দিয়েছে? ইউএসএস আব্রাহাম লিঙ্কন মার্কিন নৌবাহিনীর একটি অন্যতম শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি একসঙ্গে 80 থেকে 90টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার বহন করতে পারে। আর পারমাণবিক চুল্লির কারণে ঘন্টায় এটি 30 নটেরও বেশি গতিতে চলতে পারে। সমরাষ্ট্রের বাইরে রণতরীটিতে প্রায় 5000 থেকে 6000 নৌসেনা এবং বিমান ক্রু অবস্থান করতে পারেন। বলতে পারেন এটা অনেকটা সাগরের বুকে একটি ভাসমান শহর। এই রণতরী দিয়ে ইরাককে চোখে সর্ষে ফুল দেখিয়েছে আমেরিকা। এবার যদি কোনো কারণে ইরানকে ছাই করে দিতে চায় আব্রাহাম লিঙ্কন, তবে ইরানের প্রস্তুতি কি? চলুন সেদিকে নজর দেওয়া যাক। ইরান সরাসরি যুদ্ধের চেয়ে গেরিলা যুদ্ধ বা পরোক্ষ কৌশলে বেশি দক্ষ। খামেনির বাহিনীর কাছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের বিশাল ভান্ডার রয়েছে। তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং নৌবহরের উপর বৃষ্টির মতো মিসাইল ও কামিকাজে ড্রোন বর্ষণ করার কৌশল নিতে পারে। বন্ধ করতে পারে হরমুজ প্রণালী। হুমকির মুখে পড়লে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দেয় ইরান। এটি করলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। এছাড়া ইরান সক্রিয় করতে পারে প্রক্সি নেটওয়ার্ক। ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে। তাতে করে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ এক যুদ্ধ। যদিও সেটি কিছুতেই চাইছে না মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বন্ধুরা। আবার নিজেদের কৌশলে ইরানকে শায়েস্তা করতে না পারলে এই অঞ্চলে আমেরিকার আধিপত্য কমবে বটেই। তখন আরো মাথাচাড়া দিয়ে উঠবে ইরান। ইরানের নৌবাহিনীতে বড় সাবমেরিনের চেয়ে ছোট এবং মাঝারি পাল্লার সাবমেরিনের সংখ্যা বেশি, যা পারস্য উপসাগরের অগভীর পানিতে গেরিলা যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর। বর্তমানে ইরানের কাছে প্রায় 19 থেকে 25টি সক্রিয় সাবমেরিন রয়েছে। এর মধ্যে কিলো ক্লাসের তারেক, নূর এবং ইউনুস রয়েছে। এছাড়াও আছে মাঝারি পাল্লার ফাতেহ ক্লাসের সাবমেরিন, পাশাপাশি ক্ষুদ্র বা মিড সেট সাবমেরিন গাদির ক্লাস। ইরানি নৌবাহিনীর আসল শক্তি বলা হয় এই ছোট সাবমেরিনগুলোকে। এগুলো উত্তর কোরিয়ার টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি। ইরান বর্তমানে আরো উন্নত এবং বড় বেসাত ক্লাসের সাবমেরিন তৈরি করছে। এটি 1300 টনের বেশি ওজনের হবে এবং এতে দূরপাল্লার ক্রুজ মিসাইল ও সারফেস টু এয়ার মিসাইল থাকবে। সমুদ্রের বুকে সক্ষমতা থাকলেও ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে এগুলো কতটা কার্যকর সে প্রশ্ন থেকেই যায়। যুক্তরাষ্ট্রের বিশাল রণতরীর জন্য ইরানের এই গাদির এবং ফাতেহ ক্লাস সাবমেরিনগুলো সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। রণতরী বা ডেস্ট্রয়ারের বড় রাডার অগভীর পানিতে এই ছোট সাবমেরিনগুলোকে সহজে খুঁজে পায় না। ইরান স্লিপার সাবমেরিন কৌশল ব্যবহার করে, যেখানে সাবমেরিনগুলো সমুদ্রের নিচে ইঞ্জিন বন্ধ করে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে এবং টার্গেট সামনে এলে হঠাৎ হামলা করে। এছাড়া ইরান বিপদের মুখে পড়তে গত 56 ঘন্টায় বন্ধু খামেনির বাহিনীকে 16টি সামরিক বিমান দিয়েছে চীন, যেন আব্রাহাম লিঙ্কন থেকে ছুটে আসা হামলাকে মোকাবেলা করতে পারে তেহরান। অবশ্য তেহরানের ভান্ডারেও অত্যাধুনিক সব ড্রোন রয়েছে, যেগুলো ব্যবহার করেও যুদ্ধের গেম চেঞ্জ করতে পারে আইআরজিসি। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, সর্বশেষ জুন মাসে ইরানের উপর হামলার আগে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক শক্তি জড়ো করেছিল ওয়াশিংটন। ইরানকে থামাতে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে হামলা করেছিল আমেরিকা। তবে তাতে কোনো ফল আসেনি, উল্টো তেহরানের হাতে উত্তম মধ্যম খেয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ নেতানিয়াহু। এবার ট্রাম্প নতুন নকশা বিছানের আভাস দিতেই আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হামলা হলে তেহরান যা কিছু আছে সব দিয়ে পাল্টা আঘাত করবে। তিনি লেখেন, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী নতুন করে হামলার শিকার হলে আমাদের সব সামর্থ্য দিয়ে পাল্টা জবাব দিতে এক